নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি থেকে দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাস পরিষেবা শুরু হলো বুধবার থেকে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস যাত্রার শুভারম্ভ করা হয়। বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উদযাপিত হলো বুধবার। এই উপলক্ষে এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়। জলপাইগুড়ি থেকে দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাস পরিষেবা শুরু হলো বুধবার থেকে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস যাত্রার শুভারম্ভ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মন্ত্রী বুলুচিক বরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সৈকত চট্টোপাধ্যায়, মহুয়া গোপ সহ অনেকেই। সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার জলপাইগুড়ি ডিপো থেকে বিকেল 4টের সময় এই বাস কলকাতা হয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাসের ভাড়ার উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দীঘা পর্যন্ত যেতে মাথা পিছু ভাড়া পড়বে 1450 টাকা। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর থেকেই জলপাইগুড়ি থেকে কলকাতাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা বন্ধ ছিল। এই পরিষেবা নতুন করে চালু হওয়ায় সাধারণ যাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। যেখানে ট্রেনের টিকিট পেতে মানুষকে এখনো হিমশিম খেতে হয়, সেখানে এমন এসি ভলভো বাসে সহজেই জলপাইগুড়ি থেকে কলকাতা বা দীঘা পৌঁছানো সম্ভব হবে। 6টি ভলভো বাসের উদ্বোধন করেছেন, যেগুলো প্রত্যেকটি আমাদের উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘা পর্যন্ত পৌঁছবে। আজকে তার প্রথম যাত্রা সূচিত হচ্ছে জলপাইগুড়ি দীঘা এই বাস সার্ভিস। এই ভলভো বাস 43টি সিটের মধ্যে 35টি সিট বুকিং হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা ট্রিপ যাত্রী সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা পরিষেবাকে দারুণভাবে যাতে চালাতে পারি, মনিটরিং করতে পারি, সে ব্যাপারে সকলে সহযোগিতা করবে। আজকে মাননীয় মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অন্যান্য জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন, বিধায়কগণ ছিলেন। আমরা সকলে মিলে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলাম এবং এখান থেকে 15 জন প্যাসেঞ্জার জলপাইগুড়ি থেকে যাচ্ছে, বাকিরা শিলিগুড়ি থেকে উঠবে। স্বভাবতই প্রথম দিনে একটা সাকসেসফুল যাত্রা হচ্ছে, যেটা কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই পরিবহন ব্যবস্থায় পরিষেবায় যে নতুন পালক সূচিত হলো, সেটা যাতে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলের কাছে এই সহযোগিতা চাইছি। তাহলে কনসেশন দিচ্ছি 25% টিকিটে ছাড় এবং সেটা পুজো অবধি চালাবো। কেউ বললেন এটা আরও 1 বছর কন্টিনিউ করবার জন্য, প্রয়োজনে আমরা সেটাও দিকেও এগোবো, যাতে খুব সাকসেসফুল এই যাত্রা হয়। সপ্তাহে 2 দিন চলবে, বুধবার এবং শনিবার, এবং প্রত্যেক শহর থেকে 2 দিন করে ছাড়বে। স্বভাবতই টিকিট অনলাইন বুকিং এবং অফলাইন দুটোই থাকছে। আজকে বুধবার 4টা থেকে, কিন্তু উদ্বোধনী পর্বের জন্য খানিকটা সময় না নির্দিষ্ট বেশ কিছু পয়েন্টে আমরা খুব ভালো, যেখানে হাইজিনিক মেনটেন করা হয়, এ ধরনের কিছু জায়গাকে চুজ করেছি। সেখানে তাদের বাথরুম করা বা অন্যান্য বিষয়গুলো দেখা হবে এবং রাস্তাতে যদি স্পেশালি কারো কোনো প্রবলেম অ্যারাইজ হয়, আমরা মনিটরিংয়ে থাকবো, সাথে যেটা যথাযথভাবে সহযোগিতা করবো। না, বায়ো টয়লেটে অনেক অসুবিধে রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি রাস্তার ধারে বেশ কিছু যে আধুনিক শৌচালয়গুলো আছে সেগুলোকে টাই আপ করার জন্য। এটা প্রথম শুরু হলো, আগামীকাল শিলিগুড়ি হবে, তারপর কোচবিহার এবং রায়গঞ্জ, পরের দিন আলিপুরদুয়ার এবং মালদহ। কতক্ষণ সময় লাগবে? 16 ঘন্টা লাগবে। এক্সপেক্টেড আগামীকাল সকাল 9টার মধ্যে পৌঁছবে। কোথায় যাচ্ছেন? দীঘা। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি সবাই। কে যাচ্ছে? আমি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার আছে ননাস আছে, ননাসের বর, ভাগ্নি। কিসে যাবেন? এই নতুন বাস আমাদের শহরে, জলপাইগুড়ি শহর থেকে আজকে স্টার্ট হচ্ছে দীঘা।
তো সেই বাসেই যাচ্ছি। কতটা সুবিধে হলো এই বাসটি চালু হওয়াতে? সুবিধা হলো, কেননা আমাদের যেমন হুট করে প্রোগ্রাম হয়ে গেল, তো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তো বাসটা ডাইরেক্ট হওয়াতে, এখান থেকে হওয়াতে, জলপাইগুড়ি থেকে হওয়াতে মানে সুবিধা হলো আমাদের। কিভাবে টিকিট কাটলেন বাসের? আমাদের অনলাইন থ্রুতে কাটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শিলা সূত্রধর। বাড়ি জলপাইগুড়িতে? হ্যাঁ, জলপাইগুড়ি। মালবাজার এলাকাকে তৃণমূল দুর্নীতি ও লুটের কেন্দ্র বানিয়ে তুলেছে, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। একটা সময় ছিল যখন মানুষ মালবাজার এলাকায় আসতো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, সেই এলাকায় এখন আসতে হয় বালি মাফিয়াদের দ্বারা সাংবাদিক ও সাধারণ মানুষের নিগ্রহের কথা শুনে। এই এলাকাকে তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং প্রাকৃতিক সম্পদ লুটের কেন্দ্র বানিয়ে তুলেছে। মালবাজারের যিনি মন্ত্রী, তিনিও এই সময় মাফিয়াদের মদত দিচ্ছে। তার পুত্র এবং ব্লক সভাপতি যিনি আছেন, তার ইতিহাস ও চরিত্র এখনকার মানুষ জানেন। এরা সবাই মিলে দুর্নীতি এবং লুটের কেন্দ্র তৈরি করেছে, যার জন্য সাংবাদিকরা মার খাচ্ছে, সাধারণ মানুষ নিগ্রহের শিকার হচ্ছে, মিথ্যে মামলা হচ্ছে। জাতীয় সড়কে ডাম্পারের দাপাদাবিতে মানুষ অতিষ্ঠ। মালবাজার শহরে এসে বুধবার থানার সামনে দাঁড়িয়ে এই কথা বলেন রাজ্য বিধানসভার বিরোধী বিজেপির মুখ্য সচেতক বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার রাতে মালবাজার শহরে সাংবাদিক ও সাধারণ মানুষ নিগ্রহের পর এদিন শহরে আসেন শঙ্কর ঘোষ। সঙ্গে ছিলেন ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভাংরা সহ স্থানীয় নেতৃত্ব। এদিন দুপুর 12টা নাগাদ শঙ্কর ঘোষ মালবাজারে এসে প্রথমেই মাল থানায় যান। থানার আইসির অনুপস্থিতিতে অন্য অফিসারদের সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেন। এরপর বিজেপির এই প্রতিনিধি দল সেদিনের ঘটনার পর নিগৃহীত সাংবাদিকদের বাড়িতে গিয়ে দেখা করেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুবকদের পরিবারের সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, গোটা রাজ্যেই লুটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেখানে উত্তরের এই এলাকা বাদ যাবে কেন? প্রতিবাদ করলেই নিগ্রহের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমও। আগামী দিনে মানুষের জবাব দেবে। এই পুরো ঘটনাকে বিধানসভার অভ্যন্তরে তোলা হবে এবং এর সাথে সাথে এর তদন্ত আমরা চাইব। সাংবাদিক নিগ্রহকে সামনে রেখে আমরা এই বিধানসভার অভ্যন্তরে পুরো এই বিষয়টিকে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে আমরা সরব হব এবং তার সাথে সাথে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে আইনগতভাবে আমরা সহযোগিতা করব এবং সাংবাদিক বন্ধুরা যারা আক্রান্ত হয়েছেন, অনেকে এই সমাজের মধ্যে থাকতে গিয়ে অনেকেই হয়তো কলমের কালি মেরুদণ্ড বিক্রি করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যে সাংবাদিকরা জোর গলায় এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, তাদেরকে আমরা কুর্নিশ জানাই। বিশেষ করে আমি দেখেছি, বিশেষ করে সমাজ মাধ্যমের ক্ষেত্রে, সেখানে আমি দেখেছি বেশ কিছু সাংবাদিক বন্ধুদের কথা, কাউকে বলা হচ্ছে, কেউ বলছে যে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে, গলা টিপে ধরা হয়েছে। দেখবেন কোনো ধারা এইখানে আসেনি, অর্থাৎ সাংবাদিকরা মার খাক এটা পুলিশও চাচ্ছে না, হলে পুলিশ নিজেই এই ধরনের ধারা কিন্তু দিতে পারত। ফলে সাংবাদিক বন্ধুদেরকে ভয় দেখানোর চেষ্টাটাই আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখোশ পরে থাকেন গণতন্ত্রের, সাধারণ মানুষের, সেই মুখোশটা যে কত মলিন, কত নোংরা, এই মালবাজারের ঘটনাটা আবার প্রমাণ করলো। এবং আমি আশা রাখি যদি পুলিশ বা প্রশাসন ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি রাস্তায় দাঁড়িয়ে এই বিষয় মানুষের কাছে। শঙ্করদা, কোথাও না কোথাও সাংবাদিকদেরকেও দায়ী করা হচ্ছে যে সাংবাদিকরা আক্রান্ত হয়ে লাইভ করে সবাইকে ডেকে নিয়ে এসেছে, সেই সাধারণ মানুষরা গ্রেপ্তার হচ্ছে। তা ওনারা কি চেয়েছিলেন? যে সাংবাদিকরা বিষয়টা না তুলে ওই যেরকম ভাবে পুলিশের কিছু বন্ধুরা যেভাবে সেকশন বসিয়েছে সেই রকম ব্যাপারটাকে চেপে যেতে? আমি তো শুনেছি এখানকার কিছু সাংবাদিকরা, তারা যেহেতু খবর করেন এই অবৈধ বালি, পাথর, এই সমস্ত পাচারের, সেই জন্য তাদের উপরে জীবনের থ্রেট দেওয়া হয়। যারা দেন তারা কেন গ্রেপ্তার হন না প্রকাশ্যে আসার পরে? এবং আমি বলবো সাংবাদিক বন্ধুরা, তাদের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপনাদের কলমে যে জোর, সেই জোর দেখানো দরকার। নাহলে এই ধরনের অসামাজিক জীব তারা এই পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করে। শেষ প্রশ্ন এখনো দাঁড় করেনি, কি বলবো? আমি পুরো বিষয়টা আজকে জানতে এসেছি।
আমি আমার এখানকার স্থানীয় কার্যকর্তাদের সাথে কথা বলবো এবং বিরোধী দলনেতা পরামর্শ নিয়ে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমি আগামীকালের মধ্যে জানাবো। দলে দুষ্কৃতরাই নেতা, নাহলে এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা যারা, তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখবেন। এক একজনের কারো নামে মহিলা সংক্রান্ত অভিযোগ, কারো নামে খুন সংক্রান্ত অভিযোগ, কারো নামে তোলাবাজির অভিযোগ। তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সততার গুলি ছোটান। এক চুরির রেশ না কাটতেই আবার জলপাইগুড়িতে চুরি। এবারে কয়েক লক্ষ টাকার কালী ঠাকুরের সোনার অলংকার চুরি গেল। আবারও জলপাইগুড়ি শহরে চুরির ঘটনা ঘটল। নতুন করে আবার চুরির ঘটনায় শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। দুদিন আগে বড় ধরনের চুরির পর আবারও ফের চুরি গেল জলপাইগুড়ি শহরের জনবহুল ঘোষপাড়া এলাকায়। ঘোষপাড়ার বাসিন্দা মালা শর্মা বলেন, সকালে উঠে দেখি মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। কালী প্রতিমার গায়ে থাকা সব সোনার অলংকার চুরি গেছে। তিনি বলেন, এদিন কালী মন্দির থেকে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার চুরি গেছে। তিনি আরো বলেন, চুরি যাবার পরপরই থানায় পুরো বিষয়টা লিখিত আকারে জানিয়েছি, কিন্তু পুলিশ দেরি করে আসায় আমাদের সোনার অলংকারের কি হবে তা জানি না। জানা গেছে বাড়ির পাশের প্রাচীরের লোহা বেঁকিয়ে মন্দিরের থেকে যাবতীয় সোনার অলংকার নিয়ে নিয়েছে চোরেরা। এই মন্দিরে চুরির পিছনে কি কারণ ছিল তা এখনো জানা যায়নি। জানা গেছে এর আগেও ওই এলাকায় চুরি হয়েছিল, এবার আমার বাড়িতে চুরি হলো। জলপাইগুড়িতে ফের চুরির উপদ্রব বাড়ায় চিন্তার মধ্যে রয়েছে সাধারণ মানুষেরা। কার কখন চুরির খাতায় কার নম্বর লাগে। বললাম, কি নাম আপনার? আমার নাম মালা শর্মা। এই জায়গাটার নাম ঘোষপাড়া। কালী মন্দির আপনাদের ছিল? হ্যাঁ। কি হয়েছে আসলে? সকালবেলা, কালকে আমি সকালবেলা ঘুরতে ঘুরতে দেখতেছি যেরকম তালা ঢালা ভাঙা সব কিছু নিয়ে চলে গেছে। কি কি ছিল ঠাকুরের? ঠাকুরের ছিল টিকলি ছিল, নাকের ছিল, কানের ছিল, তারপর হাতে বালা ছিল। সবই সোনার? হ্যাঁ। কত টাকা হবে আনুমানিক? তখনকার বাজারে কেনা হয়েছিল তো, আমাদের 22-23 বছর হলো এখানে বাড়ি করা। আর এখন দাম কত হবে? এখন তো অনেকই হবে। তাও এটা তো আমাদের আইডিয়া ঠিক বলতে পারছি। তখনকার রেটটা বলুন। তাও 60-70 হাজার টাকা তখন নেওয়া হয়েছে, আর একটা একটা করে কেনা হয়েছিল তো তখন 60-70 হাজার টাকা। হ্যাঁ। এখন তো প্রায় 2-2.5 লাখ টাকা। হ্যাঁ, আর তখন তো একটা একটা করে কেনা হয়েছিল, আর মানে তখন অতই হয়নি। এই যে 2-2.5 বোঝা যাচ্ছে না, মানে একটা একটা করে নেওয়া হয়েছিল। 2-2.5 লাখ টাকা সোনা চুরি গেল ঠাকুরের। হ্যাঁ। আপনারা কি এখানে রেখেছিলেন ঠাকুরের সামনে? ঠাকুরকে আমি তো পরে রাখি তো, যখন বিসর্জন দিই ঠাকুরটাকে তখন আমরা খুলে রাখি, আবার আইনি আমরা আবার পড়াই। আর এতদিন থেকে যে আছে কোনো দিন চুরি হয়নি, তো এইবার যে এই কালকেই যে নিয়ে চলে যাবে এটা তো আমাদের ধারণা ছিল না। চুরি হওয়ার প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল, তবু পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, সকালবেলা ডায়েরি করা আসেনি। আসেনি এখন? তাহলে কি করবেন এখন? এখন কি করা যাবে, এখন না তোর কিছু করার দেখতেছি না, এখন প্রশাসন কি করে দেখা যায়। এর আগেও তো জলপাইগুড়ি শহরে আরেকটা জায়গায় চুরি হয়েছে, গ্রাম শহর সংলগ্ন জায়গায়। আপনার বাড়িতে এবার চুরি হচ্ছে, বারবার যে চুরি হচ্ছে শহরে, ফের বেড়েছে চুরির উপদ্রব। কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে তো ওরা তদন্ত করুক, ওরা একটু প্রশাসন একটু দেখুক, দেখাটা তো খুবই দরকার। আজকে আমার বাড়িতে হচ্ছে, আরেক বাড়িতে যদি হয়, ওই যে পাশের বাড়িতেও চুরি হয়েছে, লাইটের মিটার বক্স টক্স বলে কি বলে নিয়ে চলে গেছে। মাদক বিরোধী অভিযানে জলপাইগুড়ি জেলা পুলিশের বড় সাফল্য। ধূপগুড়ি থানার পুলিশ 2800টি বোতল অবৈধ কাশির সিরাপ সহ একটি ম্যাজিক গাড়ি আটক করে এবং একজনকে গ্রেপ্তার করে। 27/5/2025 মামলার তদন্ত চলাকালীন গ্রেপ্তারকৃত মীর কাসিম রহমানের তথ্যে ধূপগুড়ি ও রাজগঞ্জ থানার যৌথ অভিযানে মা তারা ড্রাগ হাউস, কামারিভিটা, ভুটকি ডাঙ্গাপাড়া, PS রাজগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। উদ্ধারকৃত সামগ্রী 59টি কার্টুন RC কাপ সিরাপ, 8496 বোতল, 13টি কার্টুন ভিনকফ KT সিরাপ, 1950 বোতল, আলাদা 136 বোতল ভিনকফ KT সিরাপ, 49 বোতল ভিনকফ TK সিরাপ, মোট 10,631 বোতল কাশির সিরাপ।
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম সুদীপ রায়, বয়স 29, নকশালবাড়ির শান্তিনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন মাদক নিয়ে বাড়িতে ঢুকছিল সুদীপ। ধৃতকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 90 গ্রাম ব্রাউন সুগার। পরে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে এই মাদক কোথা থেকে এলো এবং আরো কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে পুলিশ। কাওয়াখালীতে সরকারি জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে এসটিডি এর কড়া অভিযান, গুড়িয়ে দেওয়া হলো 15টি নির্মাণ। শিলিগুড়ি শহর জুড়ে বেআইনি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এসটিডিএ। কাওয়াখালী সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর তৈরি একাধিক দোকান এবং বাড়িঘর ভেঙে দিল প্রশাসন। অভিযানে ব্যবহৃত হয় জেসিবি মেশিন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্মাণগুলি দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অভিযুক্তরা কোনো ব্যবস্থা নেননি। ফলে বাধ্য হয়ে এসটিডিএ এই অভিযান চালাতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা জীবন চন্দ্র রায় জানান, তারা জমি কেনার পরে জানতে পারেন এটি সরকারি জমি। বহুবার জমির মালিককে বললেও টাকা ফেরত মেলেনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই ভাঙচুর চালানো হয়েছে। তবে এসটিডিএ এর আধিকারিক জাহিরুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, প্রত্যেককে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, শুধু অবৈধ নির্মাণই গুড়িয়ে দেওয়া হয়েছে, বৈধ কিছুর ওপর হাত দেওয়া হয়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের অবৈধ নির্মাণ রোধে অভিযান অব্যাহত থাকবে। প্রায় 15টি দোকান ও বাড়িঘর এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এক নম্বর খতিয়ান জমি কনভার্ট হয় কোনদিন? তাহলে স্যার জীবনে না 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 করেছে, তাহলে আপনি তো উচিত ছিল না এটা ভেরিফিকেশন করানো। কি করে আপনারা দেখলেন এটা? আপনি দুম করে এটা কিনে নিলেন? স্যার এরকম তো আশেপাশে সবার জমি, জায়গাটা ভেরিফাই করবেন না? আচ্ছা, এটা অবশ্যই ভুল হয়েছে, কিন্তু স্যার আপনার স্যার একটু আপনারা দেখুন, আমরা স্যার সাধারণ মানুষ স্যার, দিন আনি দিন খাই। বড় কথা, আমরা যখন এখানে নোটিশ দিয়েছি, আপনাদের উচিত ছিল না অফিসে গিয়ে কথা বলা? না না, ছবি ছবি স্যার আমাদের করণীয় কি? আমরা ভুল করে ফেলেছি, যে কোনো একটা সলিউশন আসতো। এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি। আমাদের এখানে অফিসাররা আসছেন। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। হ্যাঁ, তাদেরকে আমরা প্লটগুলো দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য তাদেরকে পটিয়ে ছটিয়ে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি। আমরা 3বার করে নোটিশ দিয়েছি, যার প্রমাণপত্র ছবিসহ আমার কাছে আছে। আমরা বারবার বলেছি, এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি, তার ফটো আমার কাছে আছে, তার সমস্ত প্রমাণপত্র আছে। এইগুলো প্লট আমরা দিইনি, এটা আমাদের সরকারি জমি, আমরা এফেক্টেডকে দিয়েছি, কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে। এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা আমাদের ডেমোলিশ করতে হবে, আমাদের এগুলো ভাঙতে হবে। দোকান বাড়ি ভাঙলেন এখানে আজকে আমরা মোটামুটি 15টার মতো ভাঙছি। আমাদের সারাদিনের অভিযান আছে। যেগুলো ইলিগাল, যেগুলো অনথরাইজ, সেগুলো আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না। আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে, আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো। এই অভিযান কি আরো চলবে? আরও আগামীতেও চলবে। আমরা পরপর 7 দিন পরপর বা 3 দিন পরপর আমরা এই অভিযান করব। টোটাল আপনি জানেন যে সব শিলিগুড়ি এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই অভিযান চলছে। হ্যাঁ, অনেকে রাস্তাগুলো অকুপার করে বসে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এই সমস্ত জিনিসকে আমরা দেখছি। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা নিয়েছি। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমরা ওদেরকেও ডেকেছি। আমরা আমাদের অফিসাররাও এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করছি। যাদের লিগাল তাদেরকে আমরা সহযোগিতা করব, ইলিগালগুলোকে আমরা এইভাবে ভেঙে দেব। আপনার নাম? আমার নাম আমি জাহিরুল ইসলাম, আমি এসজেডিএ। বুনো হাতির হানায় ব্যাপক ক্ষতি কুমলাইয়ে, গর্তে পড়ে মৃত্যু হস্তি শাবকের।
মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ডামডিম ও নিজামবাড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে বুনো হাতির হানায় চাঞ্চল্য ছড়ায়। রাত আনুমানিক 11টা নাগাদ 40 থেকে 45টি বুনো হাতির একটি দল খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে। ফসলের ক্ষতির পাশাপাশি ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। একটি বাচ্চা হাতি গর্তে পড়ে গিয়ে প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত ধরে হাতির দলটি গর্তে পড়া বাচ্চা হাতিটিকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু তাতে সফল না হয়ে তারা বুধবার সকাল পর্যন্ত এলাকায় থেকে যায়। পরে বন দপ্তরের কর্মীরা এসে মৃত হাতির বাচ্চাটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্যপ্রাণ সংলগ্ন অঞ্চলে বসবাস করলেও তারা বন দপ্তরের কাছ থেকে কোনো কার্যকর সহায়তা পাচ্ছে না। তাদের দাবি, হাতি তাড়াতে প্রয়োজনীয় সামগ্রী যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট, রেইনকোট, চকলেট বোম সরবরাহ করা হলে তারা নিজেরাই ফসল রক্ষা করতে পারতেন। গ্রামবাসীদের বক্তব্য, বুনো হাতির হানায় বড় ধারের জমি, সুপারি ও কলা গাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং উচ্চ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তবে হাতির শাবকের মৃত্যুর ঘটনায় শোকাহত গ্রামের মানুষ। তাদের বক্তব্য, কোনোভাবে জমির পাশে একটি নালার মধ্যে উল্টোভাবে পড়ে যায়। মাটি নরম থাকায় অন্যান্য হাতিরা অনেক চেষ্টা করেও হস্তি শাবকটিকে তুলতে ব্যর্থ হয়। এরপর আবার জঙ্গলে চলে যায় হাতির দলটি। স্থানীয়দের বক্তব্য, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দলটি এসেছিল এলাকায়। আজকে রাত্রে প্রায় 11টা সাড়ে 11টার দিকে মনে হয় হাতি আসে। আমার কাকুরা মনে হয় টের পায়। আমাদের এই ধান ক্ষতি করেছে, বিচন ধান, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমাদের এইটাই অনুরোধ, আমাদেরকে কিছু হাতি তাড়ানোর সরঞ্জাম যদি দেয় আমরা অনেক উপকৃত হব। আমাদের এখানে ঘর বসতি, আমাদের ফরেস্টও কাছে, এটা দিলে আমরা খুবই উপকৃত হব, এটাই আমাদের জানানো আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহিদ আলী, আমাদের বাড়ি হচ্ছে তেশিমিলা। কি হয়েছিল একটু বলুন। রাত 12টার দিকে একবার হাতি চলে এসে ওখানে প্রায় হাতি ছিল 35-40টার মতো, রাত্রেবেলা আন্দাজ করে যেটা আমরা দেখছি। তো এসে প্রথমত ধান খেয়েছে। ধান খাওয়ার পরে আমাদের এখানকার কৃষক ভাই যারা আছে তারা বিচন টিচন বুনছে, ঠিক আছে, সে বিচনগুলোও নষ্ট করছে। তারপরে কোলা খাইছে, সুপারি ভাঙছে, ইত্যাদি ইত্যাদি কাজ করছে। তো যাই হোক, ওরা তো পশু জিনিস, ওদের সঙ্গে তো আর বেশি কিছু করা যায় না। তবে একটা জিনিস হচ্ছে কি, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা যে এখানে আছি ঘনবসতি মানুষ, তো আমাদেরকে যদি ওরা লাইট, পটকা এগুলো দিয়ে যদি ওরা উপকৃত করে তাহলে আমাদেরও উপকৃতে আসবে। কারণ রাত্রেবেলা হাতি আসলে আমরা কোথায় যাব, এই আমার কথা। এখানে কত বিঘার মতো জমি নষ্ট হইল ফসল? এখানে আন্দাজ করে যেটা বোঝা যাচ্ছে তাতে 1.5-2 বিঘা ধরে নাও। ধানের জমি নাকি? ধান হয়ে গেছে। মনে করো যে 5-7 দিন 10 দিন পরে ধান ওরা কাটতো, যার ধান তারা 5-7 দিন 10 দিনের মধ্যে ধানটা কাটতো। সে ধানটা নষ্ট করলো, যাক পশু খেয়ে গেছে। কালকে আমি আমার বাড়িতেও আমার অসুস্থ ছিল, বৌমাকে হসপিটালে নিয়ে গেছে। রাত 11টার দিকে আমি শুইলাম। তারপরে 11টা মোটামুটি 12টার সময় হাতি ঢুকে যায়। এবার আমাদের বাড়িতে তো এরকম না কোনো কিছু হাতি তাড়ানোর ব্যবস্থা আছে, এমনি আমরা হাল্লা চিল্লা যতটুকু করছি। তারপরে তো ডিপার্টমেন্ট থেকে বলেই দিচ্ছে যে হাতির আসলে আপনারা সতর্ক থাকবেন। এই জন্য আমার যে ধান 2 বিঘা মাটি ধান আমার, আমি সাধারণ গরিব মানুষ, বহুত খরচা করে ধানটাকে আমি করছি। ধান আমার একেবারে, ধানও সেরকম হয়েছে আমার, ভালো যা হয়েছে। হ্যাঁ, মোটামুটি 2 বিঘাতে আমার কমসে কম না হলেও মোটামুটি এরকম একটা ধান হইতো 40-50 মনের মতো ধান হইতো। সে ধানটা তো আমার পরিপূর্ণ একেবারে শেষ, নিঃশেষ। যদি আমাদের কাছে কোনো কিছু ব্যবস্থা থাকতো, পটকা বাজিও যদি থাকতো, তারপরে লাইটের ব্যবস্থা থাকতো, তাও একটা কিছু করার চেষ্টা করতাম, কিন্তু করার কিছু ছিল না। হ্যাঁ, আমার ধান টান খেয়ে তারপরে পাশের এখানে কোলা টোলা ভেঙে টেঙে সুপারি টুপারি ভাঙছে। ভাগ্যক্রমে যে আমাদের বাড়িতে ঢোকেনি। বাড়িও কাছাকাছি? হ্যাঁ, বাড়ি আমাদের কাছাকাছি। যদি আপনারা মনে করেন ডিপার্টমেন্ট
রাষ্ট্রের কাছে আমার বিশেষ আবেদন যাতে আমার ধানের পরিপূর্ণ ক্ষতিপূরণটা আমি পাই, আর পরবর্তীতে যাতে আমরা হাতি তাড়ানোর জন্য সাজ সরঞ্জাম যেগুলা লাইট আছে, পটকাবাজি যেগুলা আপনারা ব্যবহার করেন হাতি তাড়ানোর জন্য, সেগুলা আমাদের অবশ্যই যদি দেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের পাড়ার লোক সব আতঙ্ক হয়ে আছে, বাচ্চা হাচ্চা নিয়ে একেবারে ব্যস্ত। হ্যাঁ, আর বলার কি আছে? আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শাহিদুল ইসলাম। এই জায়গাটার নাম? আমার বাড়ি পূর্ব ডামডিম। আমাদের পাড়াটার নাম হচ্ছে পূর্বপাড়া, পূর্ব বাড়ি। ধন্যবাদ। চা বাগানের নালায় পড়ে মৃত্যু হস্তির শাবকের, জঙ্গল থেকে ভেসে আসছে মা হাতির আর্তনাদ। শুধুই কি মাটি চাপা, নাকি মৃত্যুর পেছনে রয়েছে আরো কিছু? প্রশ্ন ডুয়ার্সের পরিবেশ সংগঠনের কর্মীদের। লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন নেপুচাপুর চা বাগানে একটি নালায় পড়ে গিয়ে শাবকটির মৃত্যু হয়। লাটাগুড়ি জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে মা হাতি, সেখান থেকেই ভেসে আসছে মা হাতির আর্তনাদ। ঘটনাস্থলে গিয়েছেন বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের আপালচাঁদ রেঞ্জের জঙ্গল ছেড়ে চেল নদী পেরিয়ে নেপুচাপুর চা বাগান হয়ে লাটাগুড়ি জঙ্গলে ফিরছিল একটি হাতির দল। ফেরার পথে হাতির দলে থাকা একটি শাবক চা বাগানের নবনির্মিত একটি নালার মাঝে আটকে পড়ে। মা হাতিটি বহুবার শাবকটিকে তোলার চেষ্টা করে, তবে দীর্ঘ সময় চেষ্টা করলেও অসমর্থ হয়। সঙ্গে সঙ্গে মা হাতিটি চিৎকার শুরু করে, কিন্তু লাভ হয়নি। নালায় আটকে থেকে শাবকটির মৃত্যু হয়। হাতির দলটি নেওড়া নদী পেরিয়ে লাটাগুড়ি জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে। আপালচাঁদ রেঞ্জের জঙ্গল ছেড়ে হাতির দলটি বেরিয়ে এলেও সেখানে থাকা বনকর্মীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পরিবেশ প্রেমীদের দাবি, হাতির দলটিকে বিরক্ত করার কারণে হাতির দলটি মানুষের তাড়া খেয়ে চেল নদী পেরিয়ে নেপুচাপুর চা বাগানের দিকে আশ্রয় নেয়, আর এতেই ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। এই প্রসঙ্গে গ্রিন ডুয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পরিবেশ কর্মী তানিয়া হক বলেন, আজ সকালেই ঘটনাটি স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। খুবই মর্মান্তিক ঘটনা। কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যেই পরিবেশ কর্মী এবং স্থানীয় জনপদবাসীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, যার মধ্যে এক হচ্ছে হাতির করিডরে কিভাবে এত বড় গভীর নালা তৈরি করা হলো। দ্বিতীয়টি, ঘটনাস্থলে বিদ্যুতের তারের উপস্থিতি কি কাজে ব্যবহারের জন্য। তৃতীয়ত, গভীর রাতে এতগুলো হাতির মুভমেন্ট হলো অথচ বন বিভাগ টেরই পেল না কেন। আমরা বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আবেদন করছি পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দেখবার জন্য। আজ সকালেই আমরা খবরটা পাই যে একটা হাতির শাবক নালায় পড়ে মৃত্যু হয়েছে মাল ব্লকের নেপাচাপু টি গার্ডেনের পাশে। এবার সেইটা যেটা আসল ঘটনাটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারি যে রাত্রেবেলা 11টা নাগাদ 40-50টি হাতির দল সেই গ্রামে অঞ্চলে ঢুকে আসার পরে তাদেরকে তাড়ানোর জন্য বা বাইরে করার জন্য যখন ওরা চিৎকার চেঁচামেচি করে, সেই সময় একটা হাতির শাবক ভয়ে যখন এরা পালিয়ে যাচ্ছিল, হাতির শাবক একটি নালায় পড়ে যায়। এবার সেই নালা থেকে হাতির শাবকটিকে আর উদ্ধার করতে পারেনি হাতির দল। এবার সেখানে প্রশ্নটা হচ্ছে যে এত ডিপ একটা নালা কেন ওইখানে ছিল। আর স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে সেখানে আশেপাশে ইলেকট্রিক ফেন্সিংয়েরও একটা দেখা গেছে। তো আমরা বন দপ্তরের কাছে জানতে চাইছি যে এত ডিপ নালা এলিফ্যান্ট করিডোরে কেন, আর কেন সেখানে এরকম ইলেকট্রিক ফেন্সিং দেখা গেছে, এবং রাত্রেবেলা 11টার সময় যখন 40-50টি হাতি ওই এলাকায় ঢোকে তখন কেন বন দপ্তর সেখানে পৌঁছায়নি, কেন বন দপ্তর সেই সময় ওখানে ঢুকতে পারেনি, আর সারা রাত সেই হাতির বাচ্চাটা ওখানে পড়ে থেকেই মৃত্যুটা ঘটেছে। তাহলে কেন বন দপ্তরের খবর পায়নি বা ওখানে পৌঁছায়নি, কেন উদ্ধার করা হয়নি। আর আমরা এই জিনিসটাকে নিয়ে পুরো ওই ইলেকট্রিক ফেন্সিং, ওই ডিপ নালা সব জিনিস নিয়ে যাতে বন দপ্তর একটা যাচাই করে, একটা তদন্ত করে, সেই জিনিসটা নিয়ে আমরা সেই রিকোয়েস্টটাই রাখছি বন দপ্তরের কাছে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়।
আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উদযাপিত হলো বুধবার। এই উপলক্ষে এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ও আইসিডিএস সেন্টারগুলিতে যেখানে নিজস্ব ভবন রয়েছে সেখানে একটি করে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইনস্টল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গোটা প্রক্রিয়াটি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই করা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল বলেন, প্রতিটি ভেন্ডিং মেশিনে পর্যাপ্ত পরিমাণ স্যানিটারি ন্যাপকিন রাখা হবে। সরকারিভাবে 18 বছরের নিচে মেয়েদেরকে স্যানিটারি প্যাড দেওয়ার কাজে অব্যাহত রয়েছে, কিন্তু 18 বছরের ঊর্ধ্বে অনেকে রয়েছেন যারা অর্থনৈতিক কারণে সেগুলি প্রয়োজন মতো কিনতে পারছেন না। এসব বিভিন্ন কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহিলারা 1 টাকার বিনিময়ে সহজেই এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনে থেকে প্যাড বা ন্যাপকিন সংগ্রহ করতে পারেন। প্রাথমিকভাবে 20টি স্থান বাছা রয়েছে যেখানে এই মেশিনগুলি বসানো হবে বলে তিনি জানান। হচ্ছে আজকে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি, ঠিক আছে, সেই নিয়ে আজকের দিনটি। তো এই দিনটিতে আমরা একটা উদ্যোগ নিলাম গ্রাম পঞ্চায়েত থেকে, গ্রাম পঞ্চায়েতের দপ্তরের উদ্যোগে, যে প্রত্যেক কয়টা হেলথ সেন্টার এবং যেগুলো আইসিডিএস সেন্টার নিজস্ব বিল্ডিং রয়েছে, মানে যেই আইসিডিএস সেন্টারগুলো আমাদের নিজস্ব বিল্ডিং, কোনো জায়গায় টেম্পোরারি শেডে নেই, সেই সমস্ত জায়গায় আমাদের প্রত্যেকটা ইউনিটে একটা করে স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ইনসুলেটরকে আমরা ইনস্টল করব এবং তাতে আমরা যে স্যানিটারি প্যাড সেটা পর্যাপ্ত পরিমাণে সেখানে আমরা প্রোভাইড করব। এতে হবে কি, একটা সরকারের থেকে প্রকল্প রয়েছে তাদেরকে, যা 18 বছরের নিচে মেয়েদেরকে আমাদের আশা দিদিরা বাড়িতে গিয়ে সেই স্যানিটারি প্যাডটা প্রোভাইড করে, কিন্তু তার উপরেও এমন অনেক গরিব মহিলারা রয়েছেন যারা এই সমস্যার সময় তারা ঠিক মতন সেটা পারচেস করে ব্যবহার করতে পারে না, ফলে হাইজিনটা মেনটেন হয় না এবং বিভিন্ন ধরনের সংক্রমণ, বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধিতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই জায়গার কথা চিন্তা রেখেই আমাদের এটা প্রচেষ্টা যে আমরা যদি সেই সেন্টারগুলোতে আমরা যদি স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন রেখে দেই এবং সেটাতে যদি একদম, আমি যেটা উদ্যোগ নিয়েছি সেটা কমপ্লিটলি ফ্রি নয়, কারণ ফ্রি জিনিসের মূল্যটা হয়তো আমার মতে ওটা নষ্ট হয় বেশি, অপচয় হবে বেশি, সেই জন্য এটাকে 1 টাকার একটা কয়েন দিলেই সেখান থেকে প্যাড বেরিয়ে আসবে এবং সেটা তারা সেখান থেকে নিয়ে যেতে পারবে। তো আমরা 20টা মানে আমরা 20টা জায়গায় বসানোর টার্গেট। কোন জায়গায়? প্রথম, যেমন আজকে আমি আপনাকে বলি, আজকের ডেটে আমরা যেই যাদের হাতে তুলে দেব এএনএম দিদিদের হাতে, সেটা হচ্ছে যেমন গোমস্তপাড়ায় একটা হেলথ সেন্টার রয়েছে, হেলথ সেন্টার রয়েছে আমাদের পশ্চিম কুমারপাড়া, হেলথ সেন্টার রয়েছে সেবাগ্রামে, হেলথ সেন্টার রয়েছে আমাদের মোহিতনগর গৌরীহাটে এবং করলা ভ্যালি টি গার্ডেনে। এই 5টি জায়গায় আমরা আজকেই হাতে তুলে দেব এবং আইসিডিএস সেন্টারগুলোতে ইলেকট্রিফিকেশনের সমস্যা রয়েছে, সেই ইলেকট্রিফিকেশন করে আমরা এটাকে ইনস্টল করে দেব। কিন্তু ওরা টাকাটা 1 টাকা কাদেরকে দেবে, মানে নেওয়াটা কিভাবে নেবে? ওটা এটিএম মেশিনের মতন, ওর মধ্যে আমি মেশিনটা আপনারা দেখেছেন নিশ্চয়ই ছবিতে, এটিএম মেশিনের মতন, ওখানে 1 টাকা ড্রপ করলে ওটা বেরিয়ে চলে আসে, যেমন ওয়াটার এটিএম হয় তেমন ভেন্ডিং মেশিনটা ঠিক সেরকম, ওই কয়েনটা ওখানে দিলেই বেরিয়ে চলে আসবে। এসটি তৃণমূল উপপ্রধানের জাতিগত শংসাপত্র নিয়ে অভিযোগ। রাউতিয়া এসটি তালিকাভুক্ত নয়, জানালেন আদিবাসী জনকল্যাণ সমিতির আইনজীবী। বুধবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের আদালতে এসে এমনটাই জানালেন আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান টিকা রাউতিয়াকে সঙ্গে নিয়ে এসডিও কোর্টে হাজির হন আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, জনৈক প্যাসকেল কিসকু অভিযোগ করেছিলেন যে আমার মক্কেল টিকা রাউতিয়া এসটি তালিকাভুক্ত না হয়েও এসটি পরিচয় বহন করছেন এবং রাউতিয়া পদবিটি ওরাও সাবকাস্টের আওতায় পড়ে না। সেই বিষয়ে আজকে আমার প্রশ্ন, 6 বছর পর কেন শুধুমাত্র টিকা রাউতিয়াকে নিয়েই কেন প্রশ্ন উঠছে? তার বাবা দাদা কারো বিরুদ্ধে তো কেউ অভিযোগ করেনি। এসটি/এসসি শংসাপত্র প্রদান করেন এসডিও, তাহলে কি সেই সময় কোনো সমস্ত কাগজপত্র এবং ফিজিক্যাল ভেরিফিকেশন ঠিকমতো না করেই এসটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে?
দেখুন, একটা জনৈক একজন ব্যক্তি পার্সকেল কিস্কু নামে তিনি অভিযোগ করেছিলেন যে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিকা রাউটিয়া যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সে শিডিউল ট্রাইব নয়, এবং তার বক্তব্য রাউটিয়া টাইটেলটা ওরাও সাবকাস্টের মধ্যে পড়ে না। আজকে আমি তার আইনজীবী হিসাবে শুনানি করতে এসেছিলাম। আমি বলেছি যে হাজার হাজার রাউটিয়া এখানে কী বলে আপনার শিডিউল ট্রাইব হিসাবে ওরাও সাবকাস্টে দেখানো রয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তাহলে টিকা রাউটিয়ার বিরুদ্ধে কেন? এটা উদ্দেশ্য প্রণোদিত এবং মোটিভেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড। সেকেন্ড হচ্ছে কে বা কারা করালো তা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। দ্বিতীয়ত হচ্ছে যে 1950 সালে যে আইন রয়েছে তাতে এই যে রাউটিয়া এরা শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে, সেই রিসার্চ সে পুরো ডকুমেন্ট আমরা দিয়েছি গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিস্ট জমা করেছি এবং এদের কমিউনিটি চেরো। এবার ইস্যুইং অথরিটিকে সেকশন 6 অনুযায়ী ইস্যুইং অথরিটি যা ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এবং রুলস 1995 অনুযায়ী ইস্যুইং অথরিটি এসডিও। তাহলে এসডিও তখন তার নিয়ম হচ্ছে ফিজিক্যাল এনকোয়ারি করে এভিডেন্স নিয়ে ইস্যু করবে। যদি প্রপার এভিডেন্স কেউ দিতে না পারে তাহলে তার সার্টিফিকেট সাথে সাথে রিফিউজ হবে। আজকে 8 বছর পরে কেন হচ্ছে? টিকা রাউটিয়ার বাবা মহেশ রাউটিয়াকে নিয়ে তো প্রশ্ন উঠছে না কেন? তার দাদা সুরাজ রাউটিয়াকে নিয়ে তো তার সার্টিফিকেট ক্যান্সেলেশনের প্রশ্ন নেই। এখন এই প্রসিডিংসে সেটা আনতেও পারবে না, কারণ বার্ড বাই ল অফ স্টপ। আরেকটা কথা যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে ওনারা চেরো কমিউনিটির মধ্যে পড়ে, তাই এবং ওরা স্বীকার করে নিয়েছে অভিযোগকারীরা যে ওনার এসটি স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন নেই, ওরা সাবকাস্ট নেই। তার ফলে টিকা রাউটিয়া যদি কারো এরকম ভেবে থাকে যে টিকা রাউটিয়ার এসটি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, এসটি হিসেবে তিনি চিহ্নিত থাকবেন না, তারা আমার মনে হয় তারা ভুল ধারণায় রয়েছে। আমি আজকে আদালতের সামনে যথেষ্ট লম্বা অনেক সওয়াল করে এটা আমি প্রমাণ করছি। রায় দেবেন তিনি, পরে রায় দেবেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করব। অপরদিকে এই প্রসঙ্গে টিকা রাউতিয়া বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমার জাতিগত শংসাপত্র নিয়ে অভিযোগ করা হয়েছে। আরসাল কিস্কু নামে একজন ব্যক্তি আমার নামে অভিযোগ করেছিলেন যে আমি এসটি না বলি, তো সেটা তো কোনোভাবে প্রমাণিত হতে পারেনি যে আমি এসটি না, কারণ আমি আমার কাছে ফুললি ডকুমেন্টস আছে যে আমি এসটি। ওনাদের অভিযোগ যে আমি ওরা কমিউনিটির মধ্যে পড়ি না, সেটা হলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের ইসে করা আছে। আর আমার লয়ার আপনি দেখতে পাচ্ছেন, উনি আইনের মাধ্যমে ওনাকে প্রুফ করে দিবেন যে আমরা এসটি কি না, হ্যাঁ কি না, সেটা আপনারা পরে পরবর্তীকালে জানতেই পারবেন। এর পেছনে কি মনে হচ্ছে, কোনো ষড়যন্ত্র আছে? ডেফিনেটলি আছে, আপনি দেখতে পারবেন। ওরাও বলছি রৌতিয়া, আমি রৌতিয়া বলে তো শুধু আমি একজন রৌতিয়া না, আমাদের হোল জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে অনেক রৌতিয়া রয়েছে। আর অনেক রৌতিয়া আছে যাদেরকে ওরা হয়তো চেনে, পার্সাল কিস্কুও চেনেন, কিন্তু ওরা আমার নামেই কেন অভিযোগটা করলেন? রাজনৈতিক হ্যাঁ, আমার ডেফিনেটলি আমার মনে রাজনৈতিক কেউ কারোর দ্বারা এটা মোটিভেটেড করানো। এখন সেটা আপনারা বুঝতে পারবেন বা আপনারাই দেখেন কে করতে পারে ব্যাপারটা। কে করেছে মনে হচ্ছে? দেখেন একটু, এখন আমি তো জানি না কীভাবে কে করছে। এখন তো আমি জানি পার্সাল কিস্কু করেছে, যেহেতু উনি আমার কমপ্লেনেন্ট। তাছাড়া ওর পিছনে কি আছে সেটা আমি যেহেতু এখন সরাসরি জানতে পারছি না। আমার মনে হয় রাজনৈতিক দল বলতে আমি বলতে যাচ্ছি না রাজনৈতিক দল কোনটা হতে পারে, সেটা আমার এখনো জানেননি, কিন্তু আমার মনে হয় যে এটা তৃণমূল, আমি তৃণমূল করি। অপরদিকে আদিবাসী জনকল্যাণ সমিতির পক্ষ থেকে করা অভিযোগের পক্ষে আইনজীবী অনিরুদ্ধ তরফদার বলেন, মহেশ রাউতিয়া টিকা রাউতিয়ার বাবা নিজের এসটি সার্টিফিকেট বানিয়ে বাকিদের এই বেআইনি সার্টিফিকেট বানাতে সাহায্য করছেন, যার মধ্যে এই টিকা রাউতিয়া ওনার মেয়েটাও তৈরি করেছেন। অথচ রাউতিয়া কখনোই পশ্চিমবঙ্গে এসটি তালিকাভুক্ত নয়, উড়িষ্যা রাজ্যে ওবিসি তালিকাভুক্ত রয়েছে। সেই অর্থে এই ব্যক্তি প্রকৃত এসটি এসসি ভুক্তদের বঞ্চিত করে নিজেরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন। আপনি অভিযোগ করেছেন টিকা রাউতিয়ার নামে? এটা তো আদিবাসী জনকল্যাণ সমিতির তরফ থেকে একটা কমপ্লেইন এসডিও সাহেবের কাছে করা হয়েছিল, যে কমপ্লেইনটার বেসিসে আজকে হিয়ারিংটা হয়েছে। এই কমপ্লেইনটা হচ্ছে রাউতিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিডিউল ট্রাইবের লিস্টের মধ্যে পড়ে না, কিন্তু মহেশ রাউতিয়া বলে একজন যাদের এগেনস্টে কমপ্লেইনটা করেছে নামে, যে এর যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এই ইস্যুটা সঠিকভাবে হয়নি, প্রপারলি হয়নি, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের শিডিউল ট্রাইবের আওতার মধ্যে পড়ে না। অ্যাকচুয়াল রাউতিয়া যেটা আছে সেটা ওবিসি হয় উড়িষ্যাতে, অন্য স্টেটে আছে, এখানে হয় না। সুতরাং এই সার্টিফিকেটটা যে সম্পূর্ণভাবে আমরা যতটুকু সার্চিং করেছি, যা জেনেছি, তাতে রাউতিয়া হচ্ছে সম্পূর্ণভাবেই ওবিসি,
এবং এখানে উনি যেটা প্লেস করেছে এসটি সার্টিফিকেট বলে নিজেকে যে আদিবাসী সম্প্রদায় বলছে, উনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত লোক না। আদিবাসী সম্প্রদায়ের জনকল্যাণ সমিতির তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটাই দেওয়া হয়েছে এসডিও সাহেবের কাছে, যাতে এই সার্টিফিকেটটাকে ইমিডিয়েট ক্যান্সেল শুনানি করে। এটা আজকে অলরেডি 28 তারিখ, আজকে 28শে মে, আজকে একটা হিয়ারিং হয়ে গেল। উনি ফার্দার 2 তারিখের মধ্যে ডকুমেন্টস রিলেটেড ডকুমেন্টস, এর সাপোর্টিং ডকুমেন্টস দিতে বলেছি। এর ফলে কি আপনার অনেক সুবিধা নিচ্ছে এই যে কাস্ট একটা সার্টিফিকেট নিয়েছে? সমস্ত আদিবাসী সম্প্রদায়ের, আদিবাসী এসটিতে যে সুবিধাগুলি পাওয়া যায় সেই সমস্ত সুবিধাগুলি ভোগ করছেন। শুধু নিজে করছেন না, তার বিনিময়ে তো অন্যদেরও এই সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট উনি তৈরি করাচ্ছেন। এগুলি হচ্ছে ঠিক। আপনার নাম আর ওই এলাকাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছেন উনি। আমার নাম অনিরুদ্ধ তরফদার, আমি অ্যাডভোকেট, জলপাইগুড়ি কোর্ট। কিচেন গার্ডেনে পোকা মারার সোলার ল্যান্ড ট্র্যাপ বিতরণ করা হলো ধূপগুড়ি কৃষি ফার্ম থেকে। এদিন কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের তত্ত্বাবধানে ধূপগুড়ি ঝুমুর সংলগ্ন কৃষি ফার্ম থেকে PKVY তথা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা গ্রুপের সদস্য ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যদের এই সোলার ল্যান্ড ট্র্যাপ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, বিডিও সঞ্জয় প্রধান, সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন, বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, সহকারী সভাপতি দীপু রায় সহ অনেকেই। এদিন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা গ্রুপের 25টি গ্রুপের 25 জনকে এবং পঞ্চায়েত সমিতির 29 জনকে এই সোলার ল্যান্ড ট্র্যাপ বিতরণ করা হয় বলে জানা গিয়েছে। বাড়ি কোথায়? কোথায় আসছে আজকে এবং কি পেলেন? এই যে কি বলে এটাকে, লাইট ট্র্যাপ পোকা মারার জন্য। কোথায় লাগাবেন এটা? এটা আমি সবজি খেতে। সবজি খেতে মূলত কিভাবে চলে এটা? এটা সূর্যের আলো জ্বলে। একটা চার্জারও দেওয়া হয়েছে। ওটা ইলেকট্রিক চার্জার, যখন সূর্যের আলো থাকবে না তখন। কতটা উপকৃত হবেন এতে? দেখি লাগাই আগে কিভাবে উপকৃত হওয়া যায়। কতগুলো মানুষকে দেওয়া হলো? আমাদের টোটাল 39 জন। 39 জন। এটা হচ্ছে বিশেষ করে এই যে কম্পোস্টের জন্য, যে যারা বাড়িতে ছোট্ট করে সবজি টবজি চাষ করবে, এই চাষ করার জন্য ট্রায়াল স্বরূপ আর কি, ট্রায়াল স্বরূপ একটা দিচ্ছে পোকা মারার জন্য এই যন্ত্র, সোলার সিস্টেম। কতজনকে দেওয়া হলো? এখানে দেওয়া হলো ধরেন কয়েকটা গ্রুপকে দেওয়া, তাও প্রায় 50 জনকে দেওয়া হলো। এগুলো সবাই কি চাষি না কোনো গ্রুপ? কোনো গ্রুপ থেকে? গ্রুপ ওই চাষিরা একটা গ্রুপ করছে, ইউনিভার্সিটি গ্রুপ করছে, গ্রুপ করে দেওয়া হলো। তো কতটা উপকৃত হবে চাষিরা? এই চাষিরা প্রথমে ট্রায়াল হিসেবে দেওয়া হচ্ছে, এটা এডিও সাহেব যেটা বলে ট্রায়াল হিসেবে দেওয়া হচ্ছে। আগামী দিনে যেটা সাড়া পাওয়া যায় তাহলে ব্যাপক আকারে হবে। তো প্রত্যেক চাষি কি আগামী দিনে পাবে? হ্যাঁ, পাবে প্রত্যেক চাষি। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকারের নাম পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে ঘোষণা হওয়ার পর থেকেই জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। এদিন সন্ধ্যায় মাল ব্লক ছাত্র পরিষদের সভাপতি সমীর প্রজার নেতৃত্বে কিছু ছাত্রছাত্রী মিলে নতুন সভাপতিকে সংবর্ধনা প্রদান করেন মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন এই দিনে শরীফুল ইসলাম, শ্যামল রায়, স্বদেশ ওরাও, হাফিজুল হক। নবনিযুক্ত জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়ে, শিক্ষা ব্যবস্থা প্রায় উঠেই গেছে, শিক্ষার মান তলায় ঠেকে গেছে। প্রতিটি কলেজে ছাত্র পরিষদের ইউনিট গঠন করা তার প্রথম লক্ষ্য। রাজনৈতিক রং না দেখে প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে ছাত্র পরিষদের নীতি এবং আদর্শের কথা বলেন অর্জুন। আমরা দেখতে পেলাম যে জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের আগামী 25 তারিখ আমাদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী একটি লিস্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের প্রকাশ করেছে। তার মধ্যে জলপাইগুড়ি জেলায় আমার নামটি আছে এবং যেটা আমার প্রথম পদক্ষেপ হবে সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা কলেজে ছাত্র পরিষদে ইউনিট করা। প্রত্যেকটা কলেজে যে স্বৈরতন্ত্র চলছে, একনায়কতন্ত্র চলছে, ইউনিয়নগুলো দখল হয়ে আছে, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জলপাইগুড়ি জেলায় প্রত্যেকটা ছাত্র পরিষদের কর্মীরা যে কোনো ছাত্র ছাত্রীর সমস্যায় তারা পাশে থাকবে, এই অঙ্গীকার আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম থেকে বলছি। এবং জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের প্রথম যে স্ট্যান্ডটা হবে সেটা হচ্ছে গান্ধীবাদী আদর্শ। আমরা সবসময় গান্ধীবাদী আদর্শে চলব। যদি কেউ ঘৃণা ছড়াতে আসে, কেউ যদি লাঠির আঘাত আমাদের দিতে আসে, তাহলে আমরা তাদের ভালোবাসা দিয়ে তাদের গলায় জড়িয়ে ধরব। আমাদের মূলত প্রথম স্ট্যান্ড হচ্ছে গান্ধীবাদী আদর্শ এবং দ্বিতীয় যেটা আমাদের জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের স্ট্যান্ড হবে
সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় যে কোনো ছাত্রছাত্রীর সমস্যায় জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের কর্মীরা সর্বপ্রথমে এগিয়ে যাবে। তৃতীয় স্ট্যান্ড, যে জলপাইগুড়ি জেলায় আমি মানছি যে জলপাইগুড়ি জেলায় ছাত্র পরিষদের এখন অনেক অবনতি হয়েছে এবং আমাদের রাজ্য ছাত্র পরিষদের নেতৃত্ব এবং আমাদের ন্যাশনালের নেতৃত্বরা আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব এবং জলপাইগুড়ি জেলায় ছাত্র পরিষদকে আবার সমমহিমায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার তরফ থেকে আমি 100% দেব। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। জামাই ষষ্ঠীতে তাল পাখার কদর আজও একই। এবার আসলো সেই পাখা, বিক্রি শুরু হয়ে গেছে এখন থেকেই। রবিবার জামাই ষষ্ঠী, আর তার আগেই এখন বাজারে তাল পাতার পাখা বিক্রি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী জামাই ষষ্ঠীতে তাল পাতার পাখা মূলত জামাই ষষ্ঠীর দিনই বেশি ব্যবহৃত হয়, কারণ এই পাখা দিয়েই জামাইকে শাশুড়ি মায়েরা হাওয়া দিয়ে তার যেমন মঙ্গল কামনা করে, তেমনি নিজের মেয়েরও দায়িত্ব জামাইকে দেয় শাশুড়ি। এই প্রচলিত কথা মেনেই আজও তাল পাখা বিক্রি হয় এই দিনে। এইবারও সেই পাখার বিক্রি শুরু হয়ে গেছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই পাখার চাহিদা থাকে। এবার রকমারি তাল পাখা বাজারে এসেছে। বাজারে এক একটি পাখা 30 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেন, জামাই ষষ্ঠী উপলক্ষে পাখা কিনতে এসেছি বাজারে, দাম মোটামুটি ঠিকই আছে। দেখছেন এবার পাখার প্রচলন বাকি পাখা তো প্রতি বছরই, জোরে বলো। হ্যাঁ, পাখা তো প্রতি বছরই লাগে, সবাই নিতে হয়। হ্যাঁ, নেবে, সবাই নেবে। আছে সব বরাবরই একই রকম না নিচ্ছে মানুষের। মানে পাখার কোনো পরিবর্তন দেখেন? না না না, কিছু পরিবর্তন দেখি না, সবাই নিচ্ছে, নেবে। জামাই ষষ্ঠীর মধ্যে এটা হচ্ছে মেন, জামাই ষষ্ঠীর মধ্যে বা ষষ্ঠীর মধ্যে সেটা মেন মানে পাখা। আচ্ছা, কেমন দেখছেন এখন? দেখছি ভালোই লাগছে, ভালোই উঠছে। ওদিকেও দেখলাম, ওদিকেও বেশ পাখা টাকা উঠছে। মানে রকমারি পাখা কি দেখছেন না সে আগের? না না না, একটু রকমারি দেখছি, ওখানে একটু জড়ি চড়িয়ে দিয়ে একটু ডিজাইন করছে, কিন্তু পাখা তো সব একই রকম লাগছে। পাখা নিতে এসেছেন? হ্যাঁ, পাখাও নিচ্ছি, নিব, অন্য কিছু দশমা কিছু ব্যাপার আছে। প্লাস্টিক পাখা অনেক এনেছি এর আগে, কিন্তু অন্য পাখা কেউ নিতে চায় না। তাল পাখা দিয়ে হাওয়া দিলে নাকি সব দোষ কাটে। হ্যাঁ, যে তাল গাছ একটা অত্যন্ত শক্তিশালী গাছ, যে গাছটা কোনো ঝড় বৃষ্টি তুফানে হিলে যায় না। হ্যাঁ, এই শাশুড়িরা বউকে জামাইকে হাওয়া দেয় এই জন্যই যেন তাল গাছের মতন তার মেয়েকে সে রক্ষা করতে পারে। এই জন্যই তালের পাখা দিয়ে হাওয়া দিলে দোষ কাটে এবং এই তাল পাখা ছাড়া অন্য কোনো পাখা ব্যবহার হয় না। এবার কেমন চাহিদা রাখছেন? এবার তো নতুন চকচকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাল পাখা এবার চাহিদা প্রতিবারই থাকে, এবারও আছে, শুরু হয়েছে, এখনও বেশ কয়েকদিন সময় আছে। তাল পাখা তো নিবেই, ঘরে ঘরে ষষ্ঠী হয় এবং প্রচুর চাহিদা। গত বছর তো প্রচুর দাম পর্যন্ত তাল পাখা বিক্রি করা হয়েছে। তো এইবারও মাল একদম বাজারে ভর্তি হয়ে গেছে। তবে দু একদিনের মধ্যে বাজার অত্যন্ত ভালোভাবে শুরু হবে। হ্যাঁ, কোথা থেকে আনেন? এগুলো সব কলকাতা থেকে আসে, বিশেষ করে কলকাতার সাইডে বারাসত, ওখানে বহুত ফ্যাক্টরি আছে পাখার, সেখান থেকে আমাদের এখানে যারা বিক্রি করবেন, বিক্রি 30 টাকার থেকে হবে। কেমন দামটা গতবারের তুলনায়? গতবার তুলনায় একটু তো বাড়বে, লেবার দাম বাড়ছে, ভাড়া বাড়ছে। এবার কি আপনাদের পাখা বাংলাদেশে যাচ্ছে? না, বাংলাদেশে তো টোটাল আইটেমই বন্ধ আছে এখন। বাংলাদেশে কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা যেটুকু জানি আর কি। সরকারিভাবে নিষিদ্ধ আছে এখন। সে হয়তো তার জন্য কি দামটা কি বাড়বে মনে হয়? দাম না, দাম সেরকম কিছু বাড়বে না, দাম আরও কমবে বলে মনে হয়। কারণ মালটা যদি বাইরে চলে যায় তাহলে তো মাল শর্ট হয়ে যাবে। মাল শর্ট হলে দাম বাড়ে, কিন্তু মাল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দাম তো বাড়ার কোনো প্রশ্ন নাই।
দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কি নাম? আমার নাম বিকাশ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি থেকে দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাস পরিষেবা শুরু হলো বুধবার থেকে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস যাত্রার শুভারম্ভ করা হয়। বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উদযাপিত হলো বুধবার। এই উপলক্ষে এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। নমস্কার।